সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাস কার্যক্রমে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই বাসায় আছো, নিরাপদ আছো এবং সুস্থ আছো। কোভিড-19 প্যান্ডেমিক পরিস্থিতি এখন অনেক উন্নতির দিকে। ইনশাল্লাহ শীঘ্রই আমরা ক্লাসে ফিরে যাব। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের অর্থনৈতিক রসায়নের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরামিক সিরামিক বললে তোমাদের সামনে এই ধরনের চিত্র ফুটে ওঠে। এবার আসি, গ্রিক শব্দ ক্যারামোস হতে সিরামিক শব্দটি এসেছে, যার অর্থ পোড়ানো, অর্থাৎ পোড়ানোর ফলে মাটি হতে যে উৎপাদ তৈরি হয়। উচ্চ তাপমাত্রায় উৎপন্ন কেলাসাকার বা অনিয়তাকার অধাতব অজৈব পদার্থসমূহকে সিরামিক্স বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের সিরামিক শিল্পের উপর যদি আমরা একটা রিপোর্ট দেখি, সিরামিক খাতে মোট কোম্পানি 66টি, কারখানার সংখ্যা দেখা যাচ্ছে, সম্মিলিত উৎপাদন সক্ষমতার চিত্র দেখতে পাচ্ছি আমরা, দেশ এবং বিদেশি বিনিয়োগের পরিমাণ তাহলে প্রায় ৮,২০০ কোটি টাকা, রপ্তানি আয়ের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং কর্মসংস্থানের একটা আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি প্রায় ৫ লাখের মতো। তাহলে তৈজসপত্র, টাইলস, স্যানিটারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরামিক উৎপাদনের প্রধান 3টি কাঁচামাল: 1. ক্লে বা কাদামাটি, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট যেটাকে বলা হয়, এখানে দেখতে পাচ্ছ হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট। এটি আর্দ্র অবস্থায় নমনীয় কিন্তু শুষ্ক অবস্থায় শক্ত। তাহলে এটা যখন আর্দ্র অবস্থা থাকে খুবই নমনীয় হয়, কিন্তু যখন শুষ্ক হয়ে যায় শক্ত হয়ে যায়। এটাই তো অন্যতম বৈশিষ্ট্য। 2. সিলিকা এটা তাপ সহনশীলতা আছে এবং যান্ত্রিক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। 3. ফেল্ডস্পার এটা অ্যালুমিনিয়া, সিলিকা ও ক্ষারীয় অক্সাইডের মিশ্রণে গঠিত পদার্থকে ফেল্ডস্পার বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরামিক উৎপাদনের প্রধান 3টি কাঁচামাল: ক্লে বা কাদামাটি, সিলিকা, ফেল্ডস্পার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সিলিকা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা ক্লে কণাগুলোর মধ্যে বন্ধন কারক হিসাবেও সিলিকা কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ফেল্ডস্পার এটা সিরামিক দ্রব্যের কাঁচবত অবস্থা তৈরিতে ত্বরান্বিত করা এবং সিরামিক উৎপন্ন দ্রব্যের বিগালক এবং বাইন্ডার উপাদান হিসাবেও কাজ করে। আর সিরামিক উৎপাদনে 3 ধরনের ফেল্ডস্পার ব্যবহার করা হয়, যেমন পটাশ ফেল্ডস্পার, সোডিয়াম ফেল্ডস্পার, তারপর লাইম ফেল্ডস্পার, এগুলো ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সিরামিক উৎপাদনের প্রণালীটা যদি দেখি, আমরা তো কাঁচামাল দেখতে পাচ্ছি ক্লে, সিলিকা, ফেল্ডস্পার। তাহলে প্রথম ধাপে আমরা ওই কাঁচামাল চূর্ণীকরণ করব। ক্লে ছাড়া বাকি উপাদানগুলো বিচ্ছিন্ন করে ছোট ছোট টুকরোয় পরিণত করে মিল যন্ত্রের সাহায্যে পুনরায় মিহি কণায় পরিণত করা হয়। এটা একটা নির্দিষ্ট অনুপাত করব। এরপর এর সাথে পানি মিশিয়ে যন্ত্রের সাহায্যে মিশ্রণকে আলোড়িত করলে একটি তরল মিশ্রণ পাবো, যেটাকে আমরা
স্লিপ বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারছো নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত কাঁচামাল একটা পানি মিক্স করে আমরা স্লিপে নিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এই মিশ্রণকে কম্পমান যন্ত্রের সাহায্যে সেকে আমরা অপেক্ষাকৃত বড় আকৃতির পদার্থ, বিশেষ করে কাঠের টুকরো, ধাতব কণা, এগুলোকে আমরা আলাদা করে ফেলব। তাহলে আমরা ফিল্টার প্রেস বা ফিল্টার ক্যাকে নিয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে যখন আমরা পরিস্রাবন করব, এই পর্যায়ে স্লিপকে পরিস্রাবক প্রেস মেশিনের সাহায্যে পানি অপসারণ করে নমনীয় পদার্থে পরিণত করা হয়। এটি পরিস্রাবক ক্যাক নামে পরিচিত। এটাকে আমরা পরিস্রাবক ক্যাক নামে বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যেটা মন্ড তৈরি হলো, এবার হাতের সাহায্যে বা যান্ত্রিক উপায়ে এই মন্ড বা ক্যাকটাকে আমরা কি করব, কাঙ্ক্ষিত বস্তুর আকৃতি প্রদান করব। এরপরের স্টেপে আসি শুষ্কীকরণ। আকৃতিপ্রাপ্ত সিরামিক সামগ্রীকে শুষ্কীকরণ কক্ষে নিয়ে তপ্ত বায়ু প্রবাহে শুষ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ফোড়াবো। শুষ্ক সিরামিক সামগ্রীকে মাটির পাত্রে রেখে যত্ন সহকারে পোড়ানো হয়। তাহলে পোড়াইলে কি হবে, 150 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তাপমাত্রায় বস্তু হতে প্রায় সব পানি বাষ্পীভূত হয়ে যায় এবং বস্তু তার নমনীয়তা হারিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যখন 350 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, এই তাপমাত্রায় ক্ল্যাবে উপস্থিত ফেরাস অক্সাইড এবং জৈব পদার্থগুলো জারিত হবে। এরপর 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা কি হবে, চুনাপাথর বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এবার আরও যখন উপরে তাপমাত্রা নিয়ে যাব, প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস বা তার উচ্চ তাপমাত্রায়, এখানে অ্যালুমিনিয়াম এবং সিলিকা বিক্রিয়া করে মোলাইট নামক স্থায়ী যৌগ গঠন করে। বাকি সিলিকা আরও উচ্চ তাপমাত্রায় ক্যালাসাকার ক্রিস্টোব্যালাইটে পরিণত হয়। তাহলে আমরা এভাবে স্টেপ ওয়াইজ কাজটা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে উৎপন্ন সিরামিক সামগ্রী এগুলো ছিদ্রযুক্ত হবে। আমরা এগুলোকে বিস্কিটও নাম বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর স্টেপ হবে গ্লেজিং। আমরা যে গ্লেজিং বলি, যে পদ্ধতিতে সচ্ছিদ্র অমসৃণ সিরামিক সামগ্রীকে গ্লেজিং পদার্থ দ্বারা, যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম, ল্যাট অক্সাইড দ্বারা গ্লেজ করে মসৃণ ও চকচকে করা হয়, তাকে গ্লেজিং বলে। গ্লেজ হল সচ্ছিদ্র সিরামিক সামগ্রীর উপর কাঁচের পাতলা আস্তরণ বিশেষ। গ্লেজিং করার জন্য তরল গ্লেজ পদার্থের ভিতর সিরামিক সামগ্রী ডুবিয়ে প্রায় 700 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। তাহলে আমরা এইভাবে গ্লেজিংয়ের কাজটা করব। তাহলে গ্লেজিংয়ের কাজ যদি করি, তাহলে আমরা সিরামিক পণ্য পেয়ে যাব। এরপরে প্যাকেট এবং বাজারজাত করে করব। তাহলে আমরা একটা ওভারঅল একটা সিরামিক উৎপাদনের প্রণালীটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝছো কিভাবে সিরামিক উৎপাদন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখবা সিরামিক কি একটু পরে নিতে হবে। সিরামিক সামগ্রী তৈরিতে গ্লেজিং পদার্থ ব্যবহার করা হয় কেন, আর সিরামিক উৎপাদনের মূলনীতি, এগুলো একটু বিস্তারিত তোমরা জানবা এবং ভালো মতো করে পড়বা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি বিভিন্ন ধরনের সিরামিক্স, যেমন স্ট্রাকচারাল সিরামিক্স, ইট, টাইলস, এগুলো সাধারণ মৃৎদ্রব্য যেমন হাঁড়ি, পাতিল, কলস। ফাইন সিরামিক্স যদি বলি, স্টোনওয়্যারস, ক্রোকারিস, পোর্সেলিন দ্রব্য। আবার যদি রিফ্লেক্টিভ দ্রব্য যেমন উচ্চ তাপসহ এবং গাছসহ সিরামিক্স বা বেসিন, সিঙ্ক, এগুলো বিভিন্ন ধরনের সিরামিক্স এগুলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি কাগজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাগজ বললে তোমাদের চোখে ভেসে উঠে
বই, খাতা, নিউজ পেপার খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া আমাদের বলতে গেলে পড়াশোনা অচল। আমরা দেখব কাগজ কীভাবে উৎপাদন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাগজ হলো মসৃণ, পানিরোধী, অস্বচ্ছ, তন্তুময় সেলুলোজ শীট, যা লেখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়। এর প্রধান কাঁচামাল হলো কাঠ, বাঁশ, খড় ও আখের ছোবড়া ইত্যাদি। আমাদের নিত্য প্রয়োজনীয় একটা উপকরণ কাগজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাঠ ও বাঁশ থেকে কাগজ উৎপাদনের পদ্ধতি আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। এক, কাঠ বা বাঁশ থেকে পাল্প বা মণ্ড উৎপাদন। দুই, মণ্ড থেকে কাগজের শীট উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঁশ ও কাঠে প্রায় 50% লিগনিন ও 50% সেলুলোজ থাকে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লিগনিন দ্রবীভূত করে অপসারণের পর যে সেলুলোজের কাই পাওয়া যায় তার নাম মণ্ড বা পাল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাল্প হচ্ছে আমরা এটা দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পাল্প আর একটা হচ্ছে রাসায়নিক পাল্প। আবার রাসায়নিক পাল্প বিভিন্ন রকমের হতে পারে, যেমন সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প, সেমি রাসায়নিক পাল্প, এই ধরনের। এই পাল্প থেকে বিটিং, রিফাইনারিং হচ্ছে সাইজিং ও ফিলিংস, এবং শিট মেকিং পদ্ধতিতে ছিদ্রহীন, পানিরোধী এবং উজ্জ্বল সাদা ও মসৃণ কাগজ শিট প্রস্তুত করা হয়। তাহলে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি মণ্ড বা পাল্প, আর একটা কীভাবে কাগজের শিট প্রস্তুত করা হয় এটা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার কাগজ উৎপাদনে আমরা প্রক্রিয়াটা দেখব। প্রথমে আমরা প্রয়োজনীয় কাঠ বা বাঁশ এগুলো সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করব। এরপর পরিষ্কার কাঠ বা বাঁশ খণ্ডিত করে ধারালো ছুরি দ্বারা বাকলটা অপসারণ করব। এবার চূর্ণকরণ করব। বাকলবিহীন কাঠগুলো সিপারে পাঠিয়ে শূন্য বিচ্ছিন্ন করে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করব। এর পরবর্তী স্টেপে আমরা কুকিং লিকার যোগ করব। শূন্য বিচ্ছিন্ন এবং ফিল্টার করা ক্ষুদ্র ক্ষুদ্র কাঠের কুচিকে গলানোর জন্য ডাইজেস্টারে প্রেরণ করব। তাতে 58.6% সোডিয়াম হাইড্রোক্সাইড, 27.1% সোডিয়াম সালফাইড এবং 14.3% সোডিয়াম কার্বনেট আমরা যোগ করব। উল্লেখিত রাসায়নিক পদার্থের মিশ্রণকে এটাকে আমরা কুকিং লিকার বা কুকিং এজেন্টও বলতে পারি। তাহলে ডাইজেস্টারে নিয়ে গেলাম। এবার ওইখান থেকে কুকিং শেখে বাদামি বর্ণের স্টক পাওয়া যাবে। এর চাপ হ্রাস করে আমরা এখানে স্টকটা আমরা ঠান্ডা করে ব্ল্যাক লিকারে পরিণত করা হয়। এরপরে যেটা মন্ড বা পাল্প পেলাম, ডাইজেস্টার নিয়ে গেলে ওইটা লিগনিনটা অপসারণ হয়ে যাবে। এরপরে ব্ল্যাক লিকার হতে মন্ড আলাদা করে ভালোভাবে ধৌত করা হয় এবং এখানে প্রাপ্ত রাসায়নিক পদার্থ পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এভাবে প্রাপ্ত পাল্প সালনির সাহায্যে ফিল্টার করে ময়লা এবং বড় আকারের তন্তু অপসারণ করা হয়। অবশেষে পাল্প হতে পানি অপসারণ করে একে আমরা ঘাঁটিকরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গাঁঠিকৃত পাল্পকে উপযুক্ত রাসায়নিক পদার্থ যোগ করে বিরঞ্জন করা হয়। এই বিরঞ্জন ক্রিয়াটা এক ধাপে বা 3 ধাপে আমরা সম্পন্ন করতে পারি। এক ধাপে বিরঞ্জন হতে পারে, 3 ধাপে বিরঞ্জন হতে পারে। এরপরে বিরঞ্জিত মণ্ডকে ধুয়ে এবং পুনরায় ঘাঁটিকরণ করে শক্ত শিটে পরিণত করা হয়। এরপরে শুষ্ককরণ, ভাঁজকরণ এবং সংরক্ষণ করব। শিট আকারে প্রাপ্ত পাল্পকে শুকিয়ে ভাঁজ করে কাগজ উৎপাদনের জন্য সংরক্ষণ করা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা সেলুলোজীয় কাঁচামাল থেকে কীভাবে পাল্প উৎপাদন করে শীট তৈরি করা হয়, কাগজের শীট হবে, এটার প্রক্রিয়াটা আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি সিমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সিমেন্ট হচ্ছে আমাদের খুব একটি প্রয়োজনীয়, বর্তমান যুগে এই যে দালান কোটা বিল্ডিং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে সিমেন্টের প্রয়োজনীয়তা খুবই অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিমেন্ট শব্দটির অর্থ হলো শক্তভাবে একত্রিত রাখা। সিলিকা, অ্যালুমিনিয়াম ও আয়রন অক্সাইডের মিশ্রণকে উচ্চ তাপে উত্তপ্ত করলে যে চূর্ণাকার পদার্থ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়া জমাট বেঁধে পাথরনীয় কঠিন পদার্থে পরিণত হয়, তাকে সিমেন্ট বলে। তাহলে এখানে সিলিকা ও অ্যালুমিনিয়াম ও আয়রন অক্সাইডের মিশ্রণকে আমরা উচ্চ তাপে উত্তপ্ত করলে যে চূর্ণাকার পদার্থ পাবো, এটাকে পরবর্তীতে যদি আমরা পানির উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় জমাট বেঁধে পাথরনীয় কঠিন পদার্থে পরিণত করবো, তাকে আমরা সিমেন্ট বলবো। এটা তোমরা সচরাচর দেখো সিমেন্টের ব্যবহারটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে বিভিন্ন ধরনের সিমেন্ট উৎপাদিত হয়, যেমন পোর্টল্যান্ড সিমেন্ট, ফজওয়ারানা সিমেন্ট, ক্যালসিয়াম এলিমেন্ট সিমেন্ট, ক্ষয়কারী রুদি সিমেন্ট। এই ধরনের সিমেন্টগুলোর মধ্যে পোর্টল্যান্ড সিমেন্টও অধিক ব্যবহৃত হয়। তাই এখানে আমরা পোর্টল্যান্ড সিমেন্টের প্রস্তুতি একটু দেখব। এখানে পোর্টল্যান্ড সিমেন্ট বিভিন্ন সংযুক্তির ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকের মিহি শূন্য মিশ্রণ, যা উষ্ণে জমাট বাঁধে এবং দৃঢ় এবং শক্ত কঠিন পদার্থ হতে তাকে পোর্টল্যান্ড সিমেন্ট বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোর্টল্যান্ড সিমেন্টে ব্যবহৃত কাঁচামাল ক্যালসিয়াম গঠিত পদার্থ, 2 হচ্ছে মাটি জাতীয় পদার্থ, 3 হচ্ছে জিপসাম। তাহলে ক্যালসিয়াম গঠিত পদার্থ যেটাকে আমরা ক্যালকেরিয়াস বলি, সোনাপাথর, চক, শিল্পের উপজাত ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথর প্রভৃতি, এগুলো ক্যালসিয়াম অক্সাইডের উৎস হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 হচ্ছে মাটি জাতীয় পদার্থ, যেটাকে আমরা আলজাইলিসিস বলি, ক্লে, বাত্যচুল্লি হতে প্রাপ্ত ধাতুমল, আগ্নেয়গিরিজাত পদার্থ, স্লেট, ঝিনুকের খোল, এগুলো সিলিকা, অ্যালুমিনিয়াম ও ফেরাস অক্সাইড সরবরাহ করে। 3 হচ্ছে জিপসাম, ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি, জিপসাম। তাহলে পোর্টল্যান্ড সিমেন্টে ব্যবহৃত কাঁচামাল সম্পর্কে তোমরা জানতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি পোর্টল্যান্ড সিমেন্টের শতকরা সংযুক্তিটা। যৌগের নাম, যৌগের সংকেত এবং শতকরা সংযুক্তি। চুন, ক্যালসিয়াম অক্সাইড 60 থেকে 70%, সিলিকা 20 থেকে 24%, অ্যালুমিনা 3 থেকে 8%, ম্যাগনেসিয়াম 1 থেকে 4%, ফেরিক অক্সাইড হচ্ছে 2 থেকে 3%, সালফার ট্রাইঅক্সাইড 1 থেকে 2%। তাহলে পোর্টল্যান্ড সিমেন্টের শতকরা সংযুক্ত হচ্ছে এভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার পোর্টল্যান্ড সিমেন্টের শিল্প উৎপাদন প্রণালী: 1 কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ, 2 ক্লিংকার উৎপাদন, 3 হচ্ছে ক্লিংকারকে চূর্ণ করে সিমেন্টে পরিণতকরণ। কাঁচামাল মিশ্রণ প্রস্তুতি, এটাও দুইটি পদ্ধতিতে প্রচলিত আছে, একটা হচ্ছে সিক্ত পদ্ধতি আর একটা হচ্ছে শুষ্ক পদ্ধতি। তাহলে একটা সিক্ত পদ্ধতি আর একটা কি শুষ্ক পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে সিক্ত পদ্ধতি। এখানে ক্যালসিয়াম গঠিত কাঁচামালকে প্রথমে আবর্তক চূর্ণ এবং পরে বল মিলের সাহায্যে মিহি চূর্ণে পরিণত করা হয়। পরে এই মিহি চূর্ণকে ওয়াশ মিলে ধুয়ে অপ্রয়োজনীয় পদার্থটা আমরা দূর করব। এর ফলে একটি সিক্ত মাটি জাতীয় পদার্থ পাওয়া যায়। এর সাথে প্রয়োজন মতো উপাদান যোগ করে বল মিলে উত্তম রূপে মিশানো হয়। এভাবে প্রাপ্ত বস্তুকে আমরা স্লারি বলে, যা বিশেষ ধরনের ট্যাঙ্কে আমরা সংরক্ষণ করব। তাহলে এইভাবে হচ্ছে সিক্ত পদ্ধতিটা। এবার শুষ্ক পদ্ধতিতে যদি দেখি, এই পদ্ধতিতে ক্যালসিয়াম গঠিত এবং মাটি জাতীয় পদার্থকে আলাদাভাবে প্রথমে আবর্তক চূর্ণ এবং পরে বল মিলে চূর্ণ করে মিহি কণায় পরিণত করা হয়। এরপর উপাদানগুলোকে পরিমাণ মতো
মিশিয়ে মিশ্রণকারী মিলের সাহায্যে সমসত্ব মিশ্রণ তৈরি করে পরে একে ট্যাঙ্কে সংরক্ষণ করে এই ধরনের সমসত্ব মিশ্রণকে আমরা র মিলও বলতে পারি। তাহলে এটা হচ্ছে শুষ্ক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি সিমেন্ট উৎপাদনের প্রবাহ চিত্রটা যদি দেখি, যেমন ক্যালকেরিয়াস পদার্থ, যদি এটা সোনা পাথর বলি, এটা আবর্তক শূন্য যাবে, এখান থেকে বল মিলে যাবে। তাইলে এদিকে সাইনাক্লে বা আলজেরাস পদার্থ ওয়াশ মিল থেকে মিশ্র কেটে যাবে। এরপর বল মিল মিহিচূর্ণ প্রস্তুতি করবে, যেটা তৈরি হয় এটাকে স্লারি বলবো। এরপরে ঘূর্ণায়মান চুল্লি বস্মীকরণ স্টেজ যাবে। এখান থেকে আমরা শীতলকারক বা সিমেন্ট নুডি বলি, যেটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লিংকার বা নুড়ি পাথরগুলো শীতক যন্ত্রের বায়ু প্রবাহে শীতল করে বল মিলে মিহিচূর্ণে পরিণত করা হয়। এর সাথে আমরা 2 থেকে 3% জিপসাম মিশানো হবে। এরপর উক্ত সিমেন্ট মিশ্রণকে বস্তাবন্দি করে বাজারজাত করা হয়, আমরা প্যাকেটজাত করব। তাহলে সিমেন্টের জিপসাম মিশানোর কারণটা হলো সিমেন্টের উপস্থিতি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, যেটা পরে ফেটে যায়, কিন্তু জিপসাম জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্দীভূত করে দেয়। কারণ জিপসামের সঙ্গে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট উৎপন্ন হয়। এর ফলে দ্রুত জমাট বাঁধার সাহায্যকারী ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট দ্রবীভূত হয়, সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি চামড়া। তাহলে জানো চামড়ার বহুবিধ ব্যবহার আছে, যেটা আমরা নিত্য প্রয়োজনীয়ভাবে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পশু যখন জীবিত থাকে তখন তার চামড়াটি নরম এবং নমনীয়, অত্যন্ত দৃঢ় এবং টেকসই হয়ে থাকে। মৃত চামড়ার ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য আর থাকে না, এটি আর্দ্র হলে পচে যায় এবং শুকিয়ে গেলে অত্যন্ত শক্ত এবং ভঙ্গুর হয়ে যায়। তাহলে ট্রেনিং প্রক্রিয়ায় চামড়ার কাঠামোকে সুস্থিত করা হয়, একই সময় রাসায়নিকভাবে প্রক্রিয়ার মাধ্যমে পচনশীলতা রোধ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চামড়ার ট্রেনিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়াজাত করে লেদারে, যেটা আমরা ফাঁকা চামড়া বলি, পরিণত করা হয়, যাতে করে এর প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চামড়ার ট্রেনিং প্রক্রিয়াটা যদি আমরা একটু প্রবাহ চিত্রের মাধ্যমে দেখি, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত শুরু করতে কয়েকদিন সময় লাগে, তাই কিউরিং করা হয়। এই প্রক্রিয়ায় লবণ ব্যবহার করে প্রোটিন জাতীয় পদার্থ যেমন কোলাজেনকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা হয়। কিউরিং প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে চামড়া থেকে অতিরিক্ত পানিটা অপসারণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কিউরিং করার পর পানি দিয়ে সোকিং করব। এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং শার্পিং এজেন্ট ব্যবহার করলে লোমটা অপসারিত হয়ে যাবে। এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সালফেট দিয়ে চুন দূরীকরণ করব। তাহলে ফেনেক্সিয়াটিক এনজাইম উপস্থিতিতে এটা বেটিংয়ে আসবে, যেটা টিপসিন সহ। এরপর সোডিয়াম ক্লোরাইড, যেটা pH 7 0.15 মোলারিটির আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, এটাকে বলা হয় পিকলিং। এরপর সোডিয়াম ক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহারের মাধ্যমে আমরা ক্রোম ট্রেনিং, যেটা 2 বাত পদ্ধতিতে করা হয়। এরপরে রং ইস্ত্রি, যেটাকে আমরা বলি ফিনিশিং করব, অর্থাৎ লেদার ফিনিশিংয়ের মাধ্যমে, যেটাকে আমরা ফাঁকা চামড়া তৈরি করব। এরপরে আমরা আমাদের প্রয়োজনীয় চামড়ার পণ্য তৈরি করতে পারব। তাহলে চামড়ার ট্রেনিংটা কীভাবে করা হয় এটা আমরা এতক্ষণ দেখছি। আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আবার দেখা হবে। এতটুকু পর্যন্ত তোমরা আশা করি একটু টেক্সট বইয়ের হেল্প নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।